গুড মর্নিং আমার প্রিয় শ্রোতা বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি পামেলা, আমার চ্যানেল গল্পের ডালি বাই পামেলাকে সঙ্গে নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি কর্নেল কাহিনী। আমার বেশ কয়েকজন শ্রোতা বন্ধু আবার কর্নেল কাহিনী শুনতে চেয়েছিলেন। আমিও ভাবলাম যে বছরটা শেষ হোক কর্নেলের হাত ধরে, কারণ আজ থেকে ঠিক 4 মাস আগে আমি আমার এই চ্যানেলটি স্টার্ট করেছিলাম কর্নেলের হাত ধরে। তাই আমি চাইছিলাম যে বছরটা শেষ হোক কর্নেলের হাতই ধরে। গল্পটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, এছাড়া শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। এছাড়া আপনারা যদি অন্য ধরনের গল্প, উপন্যাস বা অন্য রাইটারের গল্প শুনতে চান, আমার চ্যানেলে পেয়ে যাবেন। চ্যানেল লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়াই আছে। এবং আমি এর আগে যে সমস্ত কর্নেলের কাহিনী পড়েছি সেইগুলো আপডেট করাই রয়েছে আমার প্লেলিস্টের লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে চলুন আর সময় নষ্ট করব না, সরাসরি গল্পের মধ্যে ঢুকে পড়ি। আপনাদের জন্য রইল স্বস্তিকা রহস্য, অধ্যায় 1। ঝিরঝিরে বৃষ্টি ঝরা সন্ধ্যায় হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। আমার বৃদ্ধ বন্ধু প্রকৃতি বিজ্ঞানী কর্নেল নীলাদ্রি সরকার পাশেই হুইলার স্টলে পত্রিকা ঘাঁটছিলেন। সেই সময় আবার ভদ্রলোককে কাছাকাছি ঘুরঘুর করতে দেখলাম। ওর দৃষ্টি একবার কর্নেলের দিকে, একবার আমার দিকে। ব্যাপারটা অস্বস্তিকর। একটু আগে উনি আস্তে আস্তে হঠাৎ যেন আমাদের দেখেই থমকে দাঁড়িয়ে পড়লেন। তারপর ভিড়ে মিশে গেলেন। রোগাটে বেটে গড়নের মানুষ, বয়স আমার ধারণায় 40-এর ওপর। চাচা ছোলা মুখ, বসা গাল, ছুচোনো চিবুক, চোখ দুটো ছোট এবং যাকে বলে কুতকুতে চাউনি, কিন্তু দেখার মতো লম্বা এবং তীক্ষ্ণ নাক। গায়ে ফুল হাতা ঘিয়ে রঙের শার্ট এবং পরনে ফিকে খয়েরি প্যান্ট। এক হাতে একটা চটা ওঠা ব্রিফকেস, অন্য হাতে ভাঁজ করা ভিজে ছাতি। কাজেই তেমন কোনো হোমরা চোমরা বলে আমার মনে হলো না। এই যে বর্ণনাটা দিলাম সেটা কর্নেলের শিক্ষা সহবত, নইলে এত খুঁটিয়ে দেখা আমার স্বভাব নয়। তবে এও সত্যি, ভদ্রলোকের আচরণ আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। এবার আমি তার চোখে চোখ রাখলাম এবং আমার দৃষ্টিতে যথাসম্ভব তীব্রতা ছিল। তখনই ওর মুখে একটু কাঁচুমাচু হাসি ফুটে উঠল। কয়েক পা এগিয়ে এসে চাপা স্বরে বললেন, একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করবেন না তো? না না, বলুন না, আমি ভারিক্কি চালে উত্তর দিলাম। আচ্ছা, ওই যে সাদা দাড়ি, মাথায় টুপি, গলায় বাইনোকুলার ঝুলছে, উনি কি বিখ্যাত রহস্যবিদী সেই কর্নেল সাহেব? আমার অস্বস্তিটা কেটে গেল। হাসি চেপে আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, তা আপনার কি কোনো রহস্য? না না। ভদ্রলোক জিভ কেটে ঝটপট বললেন, তাহলে আপনি নিশ্চয়ই জয়ন্তবাবু, কি তাই তো? একটু অবাক হয়ে উঠে বললাম, হ্যাঁ, জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্যসেবক পত্রিকার রিপোর্টার আমি। তো আপনি আমাদের কি করে চিনলেন? ভদ্রলোকের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, ওরে বাবা, কি বলেন মশাই আপনি? আপনাদের আমি চিনব না? আমি হলাম গিয়ে সত্যসেবক পত্রিকার ফ্যান, আপনাদের দুজনকার ভীষণ ফ্যান, বুঝলেন? আপনার লেখা কত রোমাঞ্চকর ক্রাইম স্টোরি আমি পড়েছি। কর্নেল সাহেবের ছবি না দেখলেও চেহারার ডেসক্রিপশন আমি পড়েছি। তো যেখানে উনি সেখানেই তো আপনি। বলে উনি চাপা অদ্ভুত শব্দে হেসে উঠলেন। আমি বললাম, তা আপনি কোথায় থাকেন? ভদ্রলোক আমার প্রশ্নের উত্তর না দিয়ে চোখে রহস্য ফুটিয়ে বললেন, কর্নেল সাহেব নিশ্চয়ই কোনো রহস্য ফাঁস করতে যাচ্ছেন, কি তাই তো? কপট গাম্ভীর্যে আমি বললাম, হ্যাঁ, উনি এবার সাংঘাতিক রহস্যের পিছনে ছুটছেন। তাই বটে। উনি আবার চাপা স্বরে বলতে শুরু করলেন, তা কোথায় সেটা বলতে আপনার আপত্তি আছে? আছে, তবে আহা, বলুন না প্লিজ। বুঝলেন না, আপনাদের কীর্তিকলাপ পড়ে আমারও ওই এক বাতিক হয়ে দাঁড়িয়েছে।
এমনকি আপনারা যদি আমাকে কোঅপারেট করতে ডাকেন তো আমি আপনাদের দলে কিন্তু ভিড়ে যাব মশাই। আর কর্নেল সাহেব থাকলে ভয়টা কি বলুন। তা রহস্যটা যদি খুনোখুনি সংক্রান্ত হয় তাহলে? আহা, হোক না। তা ঘটনাটা কোথায় ঘটেছে একটু বলুন না। ভীমগড়। ভদ্রলোক চমকে উঠে বললেন, হ্যাঁ, কি বললেন? ভীমগড়? কবে? এই তো দুদিন আগে। আমি অবশ্য 3 দিন কি 1 সপ্তাহ বলতে পারতাম, কিন্তু কেন কে জানে দুদিন আগে আমি বলে ফেললাম। আসলে বেশ মজা পাচ্ছিলাম ওর কথাবার্তা শুনে। এদিকে সময় দিব্যি কেটে যাচ্ছিল। ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছতে দেরি করছে, 7টায় ছাড়ার কথা, কিন্তু 6:45 বেজে এলো। উনি আমার কথা শুনে আরও চমকে গিয়ে বললেন, সে কি মশাই, ভীমগড়ে মার্ডার হলো আর আমি কিছু জানতে পারলাম না? আরে মশাই, আমি তো ভীমগড়েই থাকি, সেখানকার নারীর খবর আমি রাখি। গত রাতে ট্রেনে চেপে আজ সকালে আমি কলকাতা এলাম, এখন মশাই ফিরে যাচ্ছি। কিন্তু আশ্চর্য তো, আপনি ভীমগড়ে থাকেন? হ্যাঁ হ্যাঁ, আমি ওখানকার পোস্টমাস্টার, এসেছিলাম পিএমজি অফিসে একটা জরুরি কাজে। তা আপনার নাম? অনিল কুমার সাঁতরা, 3 পুরুষের বাসিন্দা আমি ভীমগড়ে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, মার্ডার। বেগতিক দেখে আমি বললাম, আসলে মার্ডারটা পুলিশ গোপন রেখেছে, খুব রহস্যময় মার্ডার কি না? অনিলবাবু আমার আরও ঘনিষ্ঠ হয়ে চুপি চুপি জিজ্ঞাসা করলেন, তা কাদের বাড়িতে মার্ডার জয়ন্তবাবু? মানে কে মার্ডার হয়েছে? আমি ভীমগড়ের কিন্তু সব্বাইকে চিনি, আমি ক্লু দিতে পারবো, বলুন না। সময় কাটাতে গিয়ে কি উটকো ঝামেলায় পড়া গেল দেখতে পাচ্ছি। কর্নেল স্টলে কি একটা পত্রিকার পাতায় দৃষ্টি রেখে মগ্ন। যা মাথায় এলো বললাম, নামটা কর্নেল জানেন, ব্যাপারটা টপ সিক্রেট, কিন্তু নামই লোক কিনা বুঝতেই তো পারছেন। অনিলবাবু ভ্রু কুঁচকে একটু চিন্তা ভাবনার ভঙ্গি করে বললেন, হুম, বুঝেছি, কিন্তু তা কি করে সম্ভব? ভারী অদ্ভুত তো। ঠিক এই সময় ট্রেনটা প্ল্যাটফর্মে এসে ভিড়ল। হই হল্লা শুরু হয়ে গেল। পোস্টমাস্টার ভদ্রলোক আবার ভিড়ে হারিয়ে গেলেন। এতক্ষণে কর্নেল পত্রিকাটির দাম মিটিয়ে ট্রেনের দিকে ঘুরলেন। হালকা বোচকা বুচকি হাতে নিয়ে আস্তে সুস্তে শেষ প্রান্তে কূপের দিকে হাঁটতে হাঁটতে বললেন, কিন্তু তাও কি করে সম্ভব? ভারী অদ্ভুত তো। তার মানে? ভদ্রলোকের শেষ সংলাপটা জয়ন্ত। আমি হেসে ফেললাম, আপনি শুনেছিলেন নাকি? না, কানে আসছিল বুঝলে। তো তুমিও তো জানো জয়ন্ত, আমার শ্রবণেন্দ্রিয় বিচ্ছিরি রকমের প্রখর, শুনতে না চাইলেও শোনা হয়ে যায়। গলার টোনটা আমার কানে ভাসছে বুঝলে। বাইরে কোথাও ট্রেনে গেলে কর্নেল কূপে পছন্দ করেন। এবারকার যাত্রা ভীমগড়ে, এবং সেখানে নাকি এক দুর্লভ প্রজাতির অর্কিড এই বর্ষাকালে অবিশ্বাস্য রকমের ফুল ফোটায়, যেটা নাকি ময়ূরের পেখমের মতো। কর্নেল তার কি একটা লাতিন নামও আমাকে বলেছিলেন, আমি অবশ্য ভুলে গেছি। তবে এবার দেশের সর্বত্র বর্ষার যা বিক্রম আমি শুনছি, ভ্রমণ আমার কাছে কতখানি আনন্দদায়ক হবে সেটা অবশ্য সংশয়ের বিষয়। ট্রেন ছাড়ার পর হাসতে হাসতে বললাম, কর্নেল, ভদ্রলোক আপনার চেয়ে বাতিগ্রস্ত। ওকে আমি ভীষণ ভড়কে দিয়েছি। ভীমগড়ে 2 দিন আগে গোপন হত্যাকাণ্ড, এবং আপনি চলেছেন সেই রহস্য ফাঁস করতে, এটাও বলেছি। প্রকৃতি বিজ্ঞানী টুপি খুলে রেখে টাকে হাত বুলোচ্ছিলেন, চুরুট ধরিয়ে বললেন, হুম, জয়ন্ত, রহস্য তো বটেই। কি রহস্য কর্নেল? অনিল কুমার সাঁতরার শেষ সংলাপটা, বলে কর্নেল আবার আওড়ালেন, কিন্তু তা কি করে সম্ভব? ভারী অদ্ভুত তো। আশ্চর্য কর্নেল, আপনি দেখছি আপনার এক গুণমুগ্ধ ফ্যানের কথাতেও রহস্য আবিষ্কার করে ফেললেন। কর্নেল, এরপর তো আপনি দেখছি আমার কথাতেও। ডার্লিং, ভদ্রলোকের ওই কথা এবং টোনটা আমার কানে কিন্তু বিঁধছে।
হাল ছেড়ে দিয়ে আমি বললাম, ওকে বস, ঠিক আছে, ভীমগড়ে গিয়ে পোস্টমাস্টার ভদ্রলোকের সঙ্গে নিরিবিলি আপনি কথা বলবেন। তবে দেখুন কর্নেল, আমি কিন্তু এসবে নেই। না আপনার কোনো দুর্লভ প্রজাতি অর্কিডে, না ওই অনিল কুমার সাঁতরার ব্যাপারে। আপনি কিন্তু বলেছেন কর্নেল, কোনো টিলার ওপর বাংলোয় বসে বৃষ্টির রূপ দর্শন নাকি অবিস্মরণীয় অভিজ্ঞতা হবে। ব্যাস এইটুকুনি। টিলাটাকে স্থানীয় লোকেরা বলে ভীমের গদা, বুঝলে জয়ন্ত? সে কি, পাথরের ন্যাড়া টিলার ওপর বাংলো? কর্নেল হেসে বললেন, না, দাপর যুগের গদার কি এই কলিযুগে কি অবস্থা হবে সেটা তুমি চিন্তা করো। তাতে বন দফতরের মালিদের হাত পড়েছে, তাছাড়া এখন বর্ষাকাল। বলে কর্নেল সেই পত্রিকাটি খুললেন এবং ফের পোস্টমাস্টারের শেষ সংলাপ আওড়ালেন। বললেন, কিন্তু সেটা কি করে সম্ভব? ভারী আশ্চর্য তো। বিরক্ত হয়ে কিট ব্যাগ খুলে একটা গোয়েন্দা উপন্যাস বের করলাম। একটু পরে শুনি কর্নেল বলছেন, না, এর আগে তো একটা কথা ছিল, কি যেন কথাটা? বইয়ের পাতা থেকে মুখ তুলে বললাম, ব্যাপারটা কি একটু খুলে বলুন না কর্নেল। মনে পড়েছে। প্রথম বাক্যটা ছিল হুঁ, বুঝেছি। পরের দুটো বাক্য কিন্তু তা কি করে সম্ভব? আশ্চর্য তো। তার মানে ভীমগড়ের পোস্টমাস্টার অনিল কুমার সাঁতরা, যিনি সেখানে 3 পুরুষ ধরে বাসিন্দা, তিনি একটি কল্পিত গোপন হত্যাকাণ্ডের কথা শুনে 3টি বাক্য উচ্চারণ করলেন। মাই গুডনেস! কর্নেলকে নড়ে চড়ে বসে দেখতে আমি বললাম, কি হলো কর্নেল? স্বস্তিকা? তার মানে? স্বস্তিকা মানে কি? জয়ন্ত, গুপ্তযুগের মন্দির স্থাপত্যের শৈলীতে স্বস্তিকা চিহ্ন ছিল। এটা একটা আবশ্যিক কিন্তু চিহ্ন। হঠাৎ কর্নেল আপনি গুপ্তযুগের স্থাপত্য আর স্বস্তিকা নিয়ে পড়লেন কেন? কর্নেল বৃষ্টিরোধী নেভি ব্লু রঙের জ্যাকেটের ভেতরের পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ খুলে আমার হাতে দিলেন। মুখে মিটমিটে হাসি। দেখি কাগজটার মাথায় স্বস্তিকা এবং নিচে একটা শব্দছক আঁকা রয়েছে। যেদিক থেকে পড়া যাক শব্দগুলো একই থাকে। শব্দছকটা এই রকম: ম ক র, ক চয় ছয় প, র প ট। আমি বললাম, এটা আবার কি কর্নেল? কর্নেল কাগজটা আমার হাত থেকে নিয়ে ভাঁজ করে ভেতর পকেটে ঢুকিয়ে শুধু বললেন, জয়ন্ত, রহস্য। তবে এটা হলো শব্দ রহস্য, যাকে বলে ধাঁধা। একটা মজার শব্দছককে কেনই বা কর্নেল ধাঁধা বললেন এবং গুপ্তযুগের মন্দির স্থাপত্যে স্বস্তিকা চিহ্নকে তার সঙ্গে জুড়ে দিলেন, উপরন্তু অনিল কুমার সাঁতরার কথাগুলো নিয়ে মাথা ঘামালেন উনিই জানেন। তবে ব্যাপারটা আমাকে চিন্তিত করেছিল। তার কারণ এই বর্ষা বাদলার মরশুমে কোনো রহস্যের পিছনে ছোটাছুটি করে বেড়াবেন কর্নেল এবং আমাকেও বেশ ভোগাবেন, সেটা মনে হচ্ছিল। তাহলে কি ময়ূরের পেখমের মতো ফুল ফোটানো অর্কিড দেখতে যাওয়া ওর নেহাত একটা ছুতো? ভীমের গদা নামক টিলার সুদৃশ্য বন বাংলোয় পৌঁছে অবশ্য উদ্বেগটা আমার কেটে গেল। সেখান থেকে একটা সুবিস্তীর্ণ সংরক্ষিত জঙ্গল শুরু। সমৃদ্ধ পুরনো জনপদ ভীমগড় মোটামুটি সমতল একটা পাহাড়ি উপত্যকায় অবস্থিত। পাশ দিয়ে বয়ে গেছে একটা ছোট্ট নদী, কিন্তু এই বর্ষায় সত্যি সে খুব ভয়ঙ্করী। ফরেস্ট বাংলোর দূরত্ব ভীমগড় থেকে প্রায় 1 কিলোমিটার। তবে কর্নেলের স্নেহভাজন বন দফতরের অফিসার হরদেব সিংহের একটি জিপ আমাদের সেবার জন্যে তৈরি থাকায় কোনো অসুবিধাই হয়নি। জিপ চালক রহমতের গোঁফ এবং তাগড়াই চেহারা আপাত দৃষ্টিতে ভীতপদ হলেও সে খুব অমায়িক এবং সজ্জন লোক। একসময় প্রতিরক্ষা দফতরে চাকরি করত। কাশ্মীরের লাদাখ অঞ্চলে দুর্গম তুষার ঢাকা পথে সামরিক যানবাহন চালানোর অভিজ্ঞতা তার রয়েছে। কর্নেলকে সে বেজায় সমীহ করে এবং দেখা মাত্র সামরিক সেলাম ঠোকে। বেলা 10:30 নাগাদ রহমত কর্নেলের নির্দেশে জঙ্গলের পথে জিপ ছুটিয়েছিল। সাংঘাতিক পথের বর্ণনা আমি আর দিচ্ছি না, দেওয়া যায় না বলেই। তাছাড়া সেটাকেও পথ বলা যায় না।
টুকরো টুকরো পাথরের চাই এবং হঠাৎ হঠাৎ বাঁক। কখনো বর্ষার ধস ছেড়ে পড়া গাছপালা ঝোপঝাড় জিপের গতি রোধ করছিল। রহমত জিপ থামিয়ে সেগুলো সরিয়ে দিচ্ছিল, কিন্তু কর্নেলের বা আমার এ কাজে সাহায্য নেওয়ার পাত্র সে নয়। তার কথা, আরাম সে बैठिए साहब, ये तो मामूली काम है। সেই সঙ্গে লাদাখে বড় বড় তুষার ঢাকা পাথর সরিয়ে তার জিপ চালানোর অভিজ্ঞতা সে শোনাচ্ছিল। অবশেষে একটা মাঝারি গড়নের প্রপাতের কাছে জিপ থেমেছিল এবং কর্নেল উধাও হয়ে গেলেন। বুঝেছিলাম সেই অর্কিডের খোঁজেই গেলেন। আকাশ কখনো নিজেকে ঘন মেঘে ঢাকছে, কখনো মেঘ সরিয়ে ঝলমলে রোদ্দুর ছড়াচ্ছে। বৃষ্টি ছিল না। রহমত খৈনি ডলতে ডলতে তার সামরিক জীবনের গল্প শোনাচ্ছিল। তাতে রং চড়ানো স্বাভাবিক। আমি কখনো শুনছিলাম, কখনো অন্যমনস্ক। শব্দছকের তিনটি শব্দ, মকর, কচ্ছপ এবং রপট, গুপ্তযুগের মন্দির স্থাপত্যে স্বস্তিকা চিহ্ন এবং পোস্টমাস্টার অনিল কুমার সাঁতরা আমার মাথার ভিতর ঘুরপাক খাচ্ছিল। শেষে আমি ভাবলাম, ব্যাপারটা আমাকে নিয়ে কর্নেলের একটা কৌতুক ছাড়া কিছুই নয়। প্রপাতের গর্জনে রহমতের কথা স্পষ্ট শোনা যাচ্ছিল না। তাতে আমি হিন্দি উর্দু ততটা বুঝি না। সে কথা বলতে বলতে মাঝে মাঝে ঘড়ি দেখছিল। একসময় সে ঈষৎ উদ্বেগে বলল, এই জঙ্গলে না জন্তু জানোয়ার অনেক আছে, তবে আমার ভয় বুনো হাতির পাল সম্পর্কে। হাতিদের সর্দার নাকি খামখেয়ালি হয়। তো কর্নেল সাহেব কি কোথাও তার পাল্লায় পড়ে আটকে গেছেন? না, কর্নেল সাহেব তো মিলিটারি লোক, তিনি হাতি সর্দারকে ফাঁকিও দিতে পারবেন। লেকিন বহুত দের হো জায়গা, বৃষ্টি এসে গেলে ধস ছাড়ার কিন্তু ভয় রয়েছে সাহেব। প্রায় 1:30 নাগাদ কর্নেল ফিরলেন। তার কয়েকটা অর্কিডের চারা হাতে দেখা গেল। বললেন, ফুল দেখলে তুমি অবাক হতে জয়ন্ত, কিন্তু তুমি তো জানো আমি কখনো ফুল ছিঁড়ি না, ওটাকে আমি পাপ বলে গণ্য করি। তোমাকে আমি সঙ্গে নিয়ে যেতে অবশ্য পারতাম, তা নিয়ে যায়নি। তার কারণ জায়গাটা ভীষণ দুর্গম, বুঝলে, তোমাকে নিয়ে সমস্যা হতো। আমাদের ভাগ্য ভালো, বৃষ্টি নামলো বাংলোয় ফেরার পর। রহমত বৃষ্টির মধ্যে জিপ নিয়ে ভীমগড়ে ফিরে গেল। বলে গেল সে খেয়ে দিয়ে ফিরবে। বাংলোর প্রবীণ চৌকিদার কাম রাঁধুনি কৃপানাথ চমৎকার রাঁধে। দেরিতে হলো বৃষ্টির পরিবেশে এবং খিদের দরুন খাওয়াটাও ছিল তৃপ্তিদায়ক। খেতে খেতে কর্নেল হিন্দিতে কৃপানাথকে হঠাৎ জিজ্ঞাসা করলেন, আচ্ছা কৃপানাথ, তুমি তো ভীমগড়ের পুরনো লোক, তা তুমি পোস্টমাস্টার অনিল বাবুকে চেনো? কৃপানাথ বলল, হ্যাঁ স্যার, চিনব না কেন, ওকে তো সবাই চেনে। আজকাল চিঠি লেখার খুব রেওয়াজ হয়েছে, আগের দিনে এত বেশি ছিল না অবশ্য। যে লেখাপড়া জানে না সেও নানা জায়গায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে চিঠি পাঠায়। চিঠি লিখে দেওয়ার লোকও পোস্ট অফিসে রয়েছে। মানি অর্ডার, ফর্ম লেখা, ইংরেজিতে টাইপ করে দরখাস্ত পাঠানোর জন্য লোক রয়েছে। তবে স্যার, ওই পোস্টমাস্টারের কথা আপনি বলছেন, ওরা ভীমগড়ের বড় ব্যবসায়ী পরিবার, বাঙালি বাজারের একচেটিয়া কারবারি। অনিলবাবু ব্যবসা ছেড়ে কেন যে ওই চাকরিতে ঢুকলেন আমি তো সাহেব বুঝি না। জিজ্ঞাসা করলাম, আচ্ছা, বাঙালি বাজার নামে আলাদা কোথাও বাজার আছে নাকি কৃপানাথ? আছে স্যার, আমার ছোটবেলায় বাঙালি জমিদার ছিলেন, তিনি তো ভীমগড়ে বাজার, হাই স্কুল, লাইব্রেরি, দেবদেবীর মন্দির কত কি তৈরি করেছিলেন। এখন ওরা কলকাতা চলে গেছেন। একটু দ্বিধার সাথে কৃপানাথ ফের বলল, সাঁতরাবাবুদের অত্যাচারেই চলে গেছেন জমিদার রায়বাবুরা। কি নিয়ে মামলা মোকদ্দমা হয়েছিল সেটা শুনেছি। কর্নেল বললেন, তাহলে কৃপানাথ, তুমি তো প্রসন্ন কুমার রায়কে দেখেছো, তাই তো? হ্যাঁ দেখেছি স্যার, বছর 20 আগে তো হবেই। উনি জমিদার বাড়ির ছোট হুজুর ছিলেন। বড় হুজুর নাকি সাধু হয়ে হিমালয় চলে গিয়েছিলেন। আচ্ছা, তো জমিদার বাড়িটা কি এখনো রয়েছে? স্যার, জঙ্গল আর খণ্ডহার হয়ে গেছে। এমন জঙ্গলে জায়গা যে কেউ চিনতে পারে না বা যেতে রাজিও হয় না স্যার। ছোটবেলায় শুনেছি লোকে বলতো কেল্লা বাড়ি। ছোট
যারা এখন ছেলে তারা কেউ চেনে না ওই জায়গাটা, যারা বড় তারা চেনে। আগে স্যার ওখানে যেত, কিন্তু স্যার এখন জঙ্গল, ওখানে যাওয়া যায় না। 3 দিকে গড়খাই, একদিকে নদী, আর ওই গড়খাইয়ের ওপরে একটা কাঠের সাঁকো ছিল, কবে ভেঙে গেছে। গড়খাইয়ের একখানে কারা পাথরও ফেলেছিল, সেই পাথরের ওপর দিয়ে খণ্ডহরে যাওয়া যায়, কিন্তু যাবে কে বলুন, আর কেনই বা যাবে? যদি যায় কেউ, সে ওই মুসার বস্তির লোকেরা, ওরা তো শিকারী, তাই ওরা যায়। কর্নেল নিজেই বলেন খাওয়ার সময় কথা বলতে নেই, কিন্তু খেতে খেতে এই সমস্ত কথাবার্তা দিব্যি চালিয়ে গেলেন। খাওয়া শেষ হতে হতে বৃষ্টিটা থেমে গেল, মেঘ সুরে রোদ্দুর ফুটল। রহমত জিপ নিয়ে এসে গেল। আমার ভাত ঘুমের অভ্যেস রয়েছে, কিন্তু কর্নেল বাদ সাধলেন। প্রায় 4টে বাজে, ওর সঙ্গে বেরুতে হবে, এবং চোখে হেসে বললেন, এবার অর্কিড নয় ডার্লিং, রহস্য। জিপ ভীমগড়ের দিকে উতরায়ের চিকন বৃষ্টি ধোয়া পথে ছুটল। কর্নেল বসতির কাছে পৌঁছে বললেন, রহমত, একটু কাজ করো তো, পোস্ট অফিসে নিয়ে চলো। কৌতূহল চেপে রাখলাম। অফিস আদালত এলাকায়, বড় রাস্তার ধারে ছিমছাম একতলা সাব পোস্ট অফিস। ইংরেজি এল প্যাটার্ন নতুন বাড়ি। বারান্দার এক কোণে একজন পেশাদার টাইপিস্ট আপন মনে টাইপ করে চলেছেন। ভিড় নেই, থাকার কথাও নয়। কর্নেল কাউন্টারে এক কর্মচারীকে নিচু গলায় কিছু বললেন। সে মুখ ঘুরিয়ে ইশারায় কিছু দেখালো। কর্নেল ঢুকে গেলেন, আমিও ওকে অনুসরণ করলাম। ভিতরের কোণার দিকে দেওয়াল ঘেঁষে একটা চেয়ার টেবিল। চেয়ারে আন্দাজ 25 বছর বয়সী গাট্টা গোট্টা চেহারার এক যুবক বসে ফাইলে কিছু লিখছিলেন। কর্নেলকে দেখে ইংরেজিতে বললেন, দয়া করে বসুন মহাশয়, আপনাকে কি সাহায্য করতে পারি বলুন। বাংলা অনুবাদে এই বাক্য দুটিই দাঁড়ায়। তো বুঝলাম কর্নেলকে উনি সাহেব ভেবেছেন। কর্নেল বাংলায় বললেন, আচ্ছা, আপনি কি পোস্টমাস্টার? উনি একটু অবাক হয়ে বললেন, হ্যাঁ আমি। আপনারা কোথা থেকে আসছেন? আমরা কলকাতা থেকে বেড়াতে এসেছি। তা আপনার নাম কি অনিল কুমার সাঁতরা? হ্যাঁ, কিন্তু আপনি? এখন আমি অবাক এবং হতবাক। হাওড়া স্টেশনের সেই ভদ্রলোক ইনি নন। কর্নেল একটু হেসে বললেন, তা মিসেস দয়াময়ী সাঁতরা আপনার কি আত্মীয় হন? অনিলবাবু ভুরু কুঁচকে তাকালেন, তারপর ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, ওহ, জেঠিমা তাহলে তলে তলে পুলিশকে অ্যাপ্রোচ করেছেন? না, কোনো মানে হয় না। কর্নেল পকেট থেকে তার নেম কার্ড বার করে দিয়ে বললেন, না অনিলবাবু, আমরা পুলিশের লোক নই। আপনার জেঠিমার সঙ্গে কলকাতায় এক ভদ্রলোকের বাড়িতে আলাপ হয়েছিল আমার, তো আপনার পদবী সাঁতরা বলে কথাটা আমার মাথায় এলো। আপনার নাম অবশ্য এখানে বেড়াতে এসে আমি জানতে পেরেছি, দৈবাৎ একটা যোগাযোগ বলতে পারে। অনিলবাবু কার্ডটা দেখছিলেন, নার্ভাস মুখে হেসে বললেন, ভীমগড়ের সাঁতরা ফ্যামিলি একটাই কর্নেল। জ্যাঠামশাই মারা যাওয়ার পর জেঠিমা কলকাতার বাড়িতে গিয়ে রয়েছেন। খুলেই বলি আপনাকে, জেঠিমার একটু সন্দেহবাতিক আছে। সবসময় ওর সন্দেহ যে আমরা ওকে প্রপার্টির ন্যায্য শেয়ার থেকে বঞ্চিত করেছি। সন্তানাদি না থাকায় পোষ্যপুত্র নিয়েছেন। যত অশান্তির মূলে ওই গুন্ডাটা। তা চা বলি কর্নেল সাহেব? না ধন্যবাদ। কর্নেল অমায়িক কণ্ঠস্বরে বললেন, আপনার জেঠিমার পোষ্যপুত্রের নাম কি? অচিন্ত। ভীমগড়ে ওদের বাড়ি ছিল। ওর বাবা ছিলেন জমিদার বাবুদের কর্মচারী। বলে অনিলবাবু আবার সেই রকম ভুরু কুঁচকে তাকালেন, বললেন, তা কর্নেল, আপনি অচিন্তকে চেনেন নাকি? না, আমি চিনি না তো। কোথায় থাকে সে? কলকাতায় জেঠিমার কাছেই থাকে। কালে ভদ্রে জেঠিমা এখানে এলে সঙ্গে করে নিয়ে আসেন। জ্যাঠামশায় জীবদ্দশায় বাড়ির একটা অংশ পার্টিশন করা হয়েছিল, এলে সেখানেই ওঠেন। অনিলবাবু হাসার চেষ্টা করে বিকৃত মুখে ফের বললেন, হুঁ, গত মাসে এসেই তো হঠাৎ একটা হইচই বাঁধিয়েছিলেন, তালা ভেঙে কি কি সব চুরি নাকি গিয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আপনি দেখুন, চুরি যদি হবে তো পুলিশকে জানাক। তা নয়, খামোকা চেঁচামেচি শাসানি। আসলে অচিন্ত ওকে সামনে রেখে আমাদের সঙ্গে ঝামেলা বাঁধাতে চাইছে। তা বাধাক, উই আর রেডি টু ফেস। আচ্ছা, উঠি অনিলবাবু।
বলে কর্নেল উঠে দাঁড়ালেন। তারপর পা বাড়িয়ে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বললেন, কাল সন্ধ্যায় হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে এক ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হলো। এই ধরুন রোগা বেটে মতন, লম্বা নাক। তো বলছিলেন যে তার নাম নাকি অনিল কুমার সাঁতরা, ভীমগড়ের পোস্টমাস্টার। তো দেখছি উনি মিথ্যা কথা বলছিলেন। অনিলবাবু উঠে দাঁড়ালেন, বললেন, হ্যাঁ, সে কি কথা বলছেন আপনি? কর্নেল হেসে আবার বললেন, আরে কত লোক কত ধান্দায় থাকে, বুঝলেন না? অনিলবাবুকে বেশ উত্তেজিত মনে হচ্ছিল। তিনি ডাকলেন, এই শচীন, শচীন! এ আবার সেই কেলোটার কীর্তি। বটকেষ্ট এদের কাছেও আমার নাম ভারিয়ে কী সব বলেছে। এক তরুণ কর্মী চিঠির তাড়া বাজছিলেন। ফিক ফিক করে হেসে বললেন, কত টাকা ধার নিয়েছে বটদা? পোস্টমাস্টার কিছু বলার আগেই কর্নেল বললেন, না, টাকা ধার নেননি, নেহাত নিজের পরিচয় দিয়েছেন। আর ধার চাইলেই বা দেবো কেন বলুন? আচ্ছা, কে এই ভদ্রলোক বলুন তো? অনিলবাবু খাপ্পা হয়ে বললেন, কি ভদ্রলোক? ওকে আপনি ভদ্রলোক বলছেন মশাই? নাম্বার ওয়ান ঠক। আমার নাম ভারিয়ে কত লোককে ঠকিয়েছে আপনি জানেন? ওই অফিসে এক সময় পোস্টম্যান ছিল বটকেষ্ট। এর চিঠি তাকে, তার চিঠি ওকে, এই সব করে গন্ডগোল পাকাতো। শেষে মানি অর্ডারে টাকা মেরে ধরা পড়ল। 6 মাস জেল হয়েছিল, আপনি সেটা জানেন কর্নেল? তাই নাকি? তো এখন উনি কোথায় থাকেন? অনিলবাবু খ্যাঁক খ্যাঁক শব্দে হেসে উঠে বললেন, শচীন, শোনো, বটকেষ্ট কোথায় থাকে জানো? শচীনবাবু বললেন, ওই তো পাটোয়ারিজির গদিতে খাতা লেখে, গদির লাগোয়া একটা ঘরে থাকে। পাটোয়ারিজি বড় ঘুঘু লোক। বলো কি? জেনে শুনেও পাটোয়ারিজি ওকে কাজ দিয়েছেন? আরে রতনে রতন চেনে তো। বলে শচীনবাবু খিক খিক করে হেসে উঠলেন। কর্নেল পোস্টমাস্টারকে নমস্কার করে বেরিয়ে এলেন। জিপের কাছে গিয়ে বললেন, ওহ বাপ রে বাপ, কত কি বেরিয়ে এলো ঝুলি থেকে। মাথাটা ভো ভো করছে। কিন্তু দয়াময় সাঁতরা কি আপনার মক্কেল? না, মক্কেল টক্কেল নয়। আমার নেহাত কৌতূহল, অনুসন্ধিৎসা বলতে পারে। শব্দছক ও স্বস্তিকা? কর্নেল হেসে বললেন, এতদিনে বুঝলাম তৎকালীন পোস্টম্যান বটকৃষ্ণবাবু ইচ্ছে করেই রং ডেলিভারি দিয়েছিলেন দয়াময়ীকে। খামের মধ্যে একটা কাগজে স্বস্তিকা চিহ্নের তলায় ওই মকর, কচ্ছপ, রপট শব্দছক আঁকা ছিল। বুঝলাম। কিন্তু খামের ওপর নাম ঠিকানা ছিল তো? হ্যাঁ ছিল, প্রসন্ন কুমার রায়। অথচ বাংলোর চৌকিদার কৃপানাথ যা বলল, তাতে তো মনে হচ্ছে প্রসন্নবাবু বহু বছর আগে ভীমগড় ছেড়ে কলকাতাবাসী হয়েছিলেন। জিপে উঠে কর্নেল রহমতকে বললেন, আচ্ছা রহমত, তুমি পাটোয়ারিজির গদি চেনো তো? রহমত স্টার্ট দিয়ে বলল, জরুর কর্নেল সাহেব, ওই তো সুন্দর সিং পাটোয়ারিজিকে এ মুলুকে সবাই চেনে। এখন নয়া টাউনশিপে কারবারি অফিস খুলেছেন, লেকিন ওনার গদি পুরানা বাজারে আছে। ঠিক আছে, তাহলে এক কাজ করো রহমত, ওই গদিতেই তুমি চলো আগে। রহমত বিনীতভাবে বলল, পুরানা বাজারে তো ঘিঞ্জি গলি স্যার, গাড়ি তো ঢুকবে না। কর্নেল সাহেবকে একটু কষ্ট করে কয়েক কদম হাঁটতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জিপ সংকীর্ণ আঁকা বাঁকা রাস্তায় মিনিট 15 চলার পর ভিড় ভাট্টায় ভরা জরাজীর্ণ চেহারার একটা বাজার এলাকায় গিয়ে থামল। রহমত গদির হদিশ দিল। কর্নেলকে অনুসরণ করলাম। সত্যি ঘিঞ্জি গলি এবং খানাখন্দে ভরা পথ। জল কাদায় পাথরের ইট পিচ্ছিল হয়ে রয়েছে। কিছুটা চলার পর একটা ফাঁকা চত্বর দেখা গেল। তার চারিদিকে একতলা দোতলা বাড়ি। দোকানপাটে ভিড় গিজগিজ করছে। চত্বরে এক দঙ্গল গরু, মোষ এবং ঘোড়া এখনই রাতের খাবার সেরে নিচ্ছে। যে গাড়িগুলো তারা টেনে এনেছে সেগুলো কোন পথে ঢুকেছে সেটা খুঁজে পেলাম না। সবে বিদ্যুতের আলো জ্বলে উঠেছে, কারণ আকাশে ঘন মেঘে নিচের নৈসর্গিক আলো শুষে নিয়েছে। পাটোয়ারিজির গদি খুঁজে পাওয়া গেল। গদিতে যে অবাঙালি ভদ্রলোক ধোপ দুরস্ত ধুতি পাঞ্জাবি পরে বসেছিলেন তিনি পাটোয়ারিজির এক ভাতিজা।
তার কাছে জানা গেল বটকৃষ্ণবাবু কারবারি কাজে কলকাতা গেছেন, এখনো তিনি ফেরেননি। পাটোয়ারিজির ভাতিজা ভদ্রলোক কেমন যেন নির্লিপ্ত উদাসীন প্রকৃতির মানুষ। কর্নেলকে পাত্তাই দিলেন না, জিজ্ঞাসাও করলেন না কিছু। ফিরে আস্তে আস্তে আমি বললাম, কর্নেল, লোকটা বড় অভদ্র তো। কর্নেল শুধু আনমনে বললেন, কেন? কিছুই তো জিজ্ঞাসা করলেন না, আর গ্রাহ্যও তো করলেন না। কর্নেল হেসে বললেন, জয়ন্ত, টিপিক্যাল ঝানু ব্যবসায়ীরা লোক চেনে, বুঝলে? দেখেই আজ করেছেন, আমরা কারবারি কাজে আসিনি। সন্দেহ হয়ে থাকবে সরকারি লোক কিনা। পাত্তা দেওয়া মানে তো পয়সা খরচ। যদি আমরা কিছু চার্জ করি তখন অবস্থা বুঝে ব্যবস্থা হবে। এটাই হলো এখানকার কারবারিদের বাঁধা ছক। তা কর্নেল, বটকৃষ্ণবাবুর কীর্তিকলাপ তো সত্যি রহস্যজনক। তবে আপনার আচরণও কিন্তু কম রহস্যজনক নয় কর্নেল। আমাকে তো আপনি খুলে বললেই পারেন যে কলকাতা দয়াময়ী দেবী আপনাকে একটা কেস দিয়েছেন। না জয়ন্ত, কেসটা উনি দেননি, কেসটা আমি নিয়েছি। নিছক অনুসন্ধিৎসা তুমি বলতে পারো। তবে দেখো, বটকৃষ্ণবাবুর কথা দয়াময়ী আমাকে বলেননি। লেটার বক্সে বছর 3 আগে উনি খামটা পেয়েছিলেন। কৌতূহলবশত খুলে দেখে উনি অবাক হন, কিন্তু মাথা মুন্ডু কিছুই বুঝতে পারেননি। তবে হ্যাঁ, দয়াময়ী সাত্রা ভীষণ বুদ্ধিমতী মহিলা। জমিদার রায়বাবুদের সঙ্গে ওর স্বামীর ফ্যামিলির বিবাদ ছিল জমি জায়গা নিয়ে, তাই খামটা লুকিয়ে রেখেছিলেন, ভেবেছিলেন যে কোনো দিন কোনো কাজে লাগবে। তা ওর পোষ্যপুত্রকে উনি জানাননি? না, পোষ্যপুত্রের কথা আমাকে অবশ্য দয়াময়ী বলেননি। তবে ওর কথায় আমি আঁচ করেছি যে ওই খামের কথা উনি গুণাক্ষরেও কাউকে বলেননি। কদিন আগে আমার এক বন্ধুর বাড়িতে ওর সঙ্গে পরিচয় হয়েছে, তো আমার পরিচয় পেয়ে উনি। ভিড়ে ঠাসা ঘিঞ্জি গলিতে পিচ্ছিল পাথুরে ইটের ওপর হাঁটতে হাঁটতে বাক্যালাপের বিপদ রয়েছে। বার দুই পা হড়কে পড়তে পড়তে টাল খেলাম, তৃতীয়বার পড়েই গেলাম। নোংরায় প্যান্টের অবস্থা শোচনীয় হলো, দুটো হাতে কাদা মেখে গেল, কিন্তু ভাগ্যিস আঘাত পেলাম না। ভিড়ের কেউ আমাকে সাহায্য করার আগেই আমি উঠে দাঁড়ালাম। কেউ কেউ জলের কল দেখিয়ে দিল সমবেদনায়। কিন্তু কর্নেল কোথায়? একটু পরে তাকে আবিষ্কার করলাম গলির বাঁকে ঝুঁকে দাঁড়িয়ে চুরুট ধরাচ্ছেন। কাছে গেলে ধোয়া ছেড়ে বললেন, ফলপট্টির ভেতরে হাঁটার সময় তোমার সতর্ক থাকা উচিত ছিল জয়ন্ত, বিশেষ করে যদি দুধারে পাকা কলার কাঁদি দেখা যায়, বুঝলে? যাই হোক, তোমার জন্য ওই যে, হ্যাঁ, ট্যাপের কাছে অপেক্ষা করাই আমি উচিত মনে করছিলাম। ওই যে যাও, ধুয়ে নাও ট্যাপে। বাংলোয় ফিরে তুমি পোশাক বদলাবে। অগত্যা ট্যাপের জলে যতটা পারা যায় ধুয়ে ফেলে আমি বললাম, ওহ কর্নেল, যত বিচ্ছিরি জায়গায় না আপনার যাতায়াত! এই নোংরা কাদার দুর্গন্ধ, ছ্যা! কর্নেল পা বাড়িয়ে বললেন, তোমার চেয়ে বটকৃষ্ণবাবুর অবস্থা শোচনীয় হে। বেচারা ভিড় ঠেলে পালাতে গিয়ে একেবারে ড্রেনে গিয়ে পড়লেন। আমি ওকেই তো ওঠাতে গেলাম, কিন্তু উনি কাদায় ভূত হয়ে একেবারে ভূতের মতোই অদৃশ্য হয়ে গেলেন। একেই বলে ভূতের চেয়ে অদ্ভুত। কি বলছেন কর্নেল? আপনি বটকৃষ্ণবাবুকে দেখেছেন? মানে আপনার চোখের ভুল নয় তো? না, আপন মনে উনি আসছিলেন, বুঝলে? হাতে অবশ্য ব্রিফকেস ছিল না। আমাকে দেখা মাত্র গা ঢাকা দিতে গিয়ে একেবারে কেলেঙ্কারি বলে কর্নেল স্বভাবসিদ্ধ হাসি হাসলেন। তারপর জিপের কাছাকাছি পৌঁছে আপন মনে বললেন, বটকৃষ্ণবাবু একটা ভাইটাল পয়েন্ট মনে হচ্ছে। হুম, ওকে না পেলে খড়ের গাদায় সূচ খোঁজাটাই সার হবে। অধ্যায় 2। কর্নেল জিপে উঠে রহমতকে বললেন, রহমত, একটা কাজ করো, শোনো, নিউ টাউনশিপে পাটোয়ারিজির কোম্পানি অফিসে নিয়ে চলো। তা তুমি অফিসটা চেনো তো? রহমত হেসে বলল, हाँ চিনি কর্নেল সাহেব, এখানে সুন্দর সিং পাটোয়ারিজিকে কে না চেনে বলেন। বহুত বড়া আদমি আছে, মিনিস্টাররা ওকে খুব খাতির যত্ন করে। রহমত জিপে স্টার্ট দিয়ে ফের বলল, পুরানা বাজারে ওর ভাতিজা মোহন সিং পাটোয়ারিজিকেও আমি চিনি, খুব দিমাগি লোক আছে। সুন্দর সিং পাটোয়ারি তাকে বিশ্বাস করেন বটে, কিন্তু আমার মনে হয় একদিন ওই ভাটিজাই ওকে পোতে বসাবে।
তা তোমার এরকম কেন মনে হচ্ছে রহমত? স্যার, মোহনজির হাতে অনেক গুন্ডা বদমাইশ আছে, সুন্দরজি ওকে ভয় করে চলে। মোহনজি বেনামে দুসরা কারবার भी আছে, সুন্দরজি সেটা জানে, কিন্তু জেনেও চুপ করে রয়েছে। আচ্ছা রহমত, তুমি বটকৃষ্ণবাবুকে চেনো? মানে আগে উনি পোস্টম্যান ছিলেন শুনেছি, তো এখন মোহনজির গদিতে কি কাজ করেন? রহমত বাঁকা মুখে বলল, স্যার ও তো চোট্টামি করে বেড়ায়, নেশাখোর আদমি আছে। মোহনজির লোক বলে তাকে কেউ কিছু বলতে সাহস পায় না। একদম জেল খাটা আদমি আছে। কর্নেল সারা পথ রহমতের সঙ্গে এই সমস্ত কথাবার্তা চালিয়ে গেলেন। নিউ টাউনশিপ এলাকায় তখন আলো ঝলমল করছে, ছিমছাম সুদৃশ্য পরিবেশ। রহমত একখানে জিপ থামিয়ে বলল, সুন্দরজি অফিস বন্ধ দেখছি, তবে পাশে ওর মকান আছে, আমি দেখে আসি উনি আছেন কিনা। সে জিপ থেকে নেমে বাদিকে একটা বিরাট দোতলা বাড়ির গেটে গেল। গেটে দারোয়ান ছিল, তার সঙ্গে কথা বলে রহমত ফিরে এলো, বলল, সাব সুন্দরজি আছেন, আমি দারোয়ানকে বলে এলাম যে কলকাতা থেকে কর্নেল সাহেব দেখা করতে এসেছেন। কর্নেল জিপ থেকে নামলেন, ওকে অনুসরণ করলাম। বুঝতে পারছিলাম না কর্নেল এই ব্যবসায়ী ভদ্রলোকের সঙ্গে কেন দেখা করতে যাচ্ছেন। দরোয়ান কর্নেলকে দেখে সেলাম ঠুকে গেটের একটা অংশ খুলে দিল। সাজানো লন এবং ফুল বাগিচা দেখে বুঝলাম সুন্দরজি সেকেলে ব্যবসায়ী নন। পোর্টিকোর সামনে স্মার্ট চেহারা এবং প্যান্ট শার্ট পরা একজন মধ্যবয়সী লোক দাঁড়িয়েছিলেন। ইংরেজিতে বললেন, আপনারা কি কলকাতা থেকে আসছেন? কর্নেল বললেন, হ্যাঁ। তারপর পকেট থেকে একটা নেম কার্ড বের করে দিয়ে আবার বললেন, সুন্দরজির সঙ্গে একটু কথা বলতে চাইছিলাম, তা আপনি কি? ভদ্রলোক কার্ডটা দেখছিলেন, বললেন, আমি সুন্দরজির কোম্পানির ম্যানেজার, আমার নাম রাকেশ শর্মা। আপনারা ভেতরে এসে একটু বসুন, আমি ওনাকে খবর দিচ্ছি। বসার ঘরটা সুন্দরভাবে সাজানো, মেঝে দামি কার্পেট, একদিকের দেওয়াল ঘেঁষে সার সার গদি আটা চেয়ার, অন্যদিকে সোফা সেট, আলমারিতে দেশ বিদেশের পুতুল ইতস্তত সাজিয়ে রাখা ভাস্কর্য, সেলফে কিছু ঝকঝকে মলাটের বই, দেওয়ালে কয়েকটা চিত্রকলা, দেবদেবীর মূর্তিও চোখে পড়ল এবং সেগুলো উৎকৃষ্ট শিল্প নিদর্শন। সুন্দরজি আধুনিক রুচির মানুষ, তাতে কোনো সন্দেহ নেই। রাকেশ শর্মা আমাদের বসিয়ে পর্দা তুলে ভেতরে গিয়েছিলেন। একটু পরে ফিরে এসে বললেন, সুন্দরজি আসছেন, আপনারা একটু প্লিজ বসুন। বলে উনি বাইরে চলে গেলেন। মিনিট কয়েক পরে ধুতি পাঞ্জাবি পরা এক শক্ত সমর্থ গড়নের বৃদ্ধ ঘরে ঢুকে নমস্কার করে অমায়িক কণ্ঠস্বরে ইংরেজিতে বললেন, বলুন কর্নেল সরকার, আপনার জন্য কি করতে পারি? তার হাতে কর্নেলের কার্ড এবং একটা ছড়ি ছিল। তিনি কর্নেলের দিকে তাকিয়ে কথা বলছিলেন। একটু অবাক হলাম। সেটা অবশ্য ঠিকই, তবে আমাদের দুজনের মধ্যে কার কর্নেল হওয়া সম্ভব সেটা হয়তো চেহারা বা ব্যক্তিত্ব দেখেই জানা সম্ভব। কর্নেল বললেন, আলাপ করিয়ে দিই, কলকাতার বিখ্যাত দৈনিক সত্যসেবক পত্রিকার সাংবাদিক ইনি জয়ন্ত চৌধুরী। সুন্দরজি আমাকে দেখে নিয়ে সহাস্যে বললেন, আমি কি সংবাদ পাওয়ার মতন কিছু কাজ করেছি? কর্নেল হেসে বললেন, না সুন্দরজি, জয়ন্ত আমার সঙ্গে এখানে বেড়াতে এসেছে। আপনি তো রিটায়ার্ড সামরিক অফিসার, সরকারের পক্ষ থেকে কোনো কাজে আপনি কি এসেছেন? যাই হোক, বলুন কি কাজ? দেখুন সুন্দরজি, সরকারের সঙ্গে আমার কিন্তু কোনো সম্পর্ক নেই, আমি এখানে নিছকই বেড়াতে এসেছিলাম। তো শুনলাম যে আপনি এখানকার পুরনো বাসিন্দা, তাই একটা কথা আমি একটু জানতে এলাম। বলুন কি জানতে চান? আচ্ছা, এখানে একটা কেল্লা বাড়ির মালিক ছিলেন বাঙালি জমিদার, তারা দুই ভাই, প্রশান্ত রায় এবং প্রসন্ন রায়। আপনি তাদের নিশ্চয় চিনতেন। সুন্দরজি ভুরু কুঁচকে বললেন, হ্যাঁ চিনতাম। প্রশান্ত বছর 25 আগে সন্ন্যাসী হয়ে চলে যায়। আমার বন্ধু ছিল সে, ছোটবেলা থেকে ধর্মকর্ম নিয়েই থাকতো। প্রসন্ন উল্টো স্বভাবের লোক। ভীমগড়ের বাঙালি বাজারে আমার মতোই এক কারবারি বাঙালি পরিবার রয়েছে, তাদের সঙ্গে প্রসন্নের জমি জায়গা নিয়ে মামলা বেঁধেছিল।
প্রসন্ন এখান থেকে চলে যায়, সেও তো ধরুন প্রায় 20 বছর হয়ে গেল। আচ্ছা, কোন জমি নিয়ে মামলা হয়েছিল সেটা নিশ্চয়ই জানেন? ওই তো কর্নেল, কেল্লাবাড়ির একটা জমি নিয়ে। জমিটা একর তিনেক হবে। প্রশান্ত নাকি সন্ন্যাসী হওয়ার আগে জমিটা ওই কারবারি ফ্যামিলির বড় কর্তা সত্যকুমার সাঁতরাকে বেচেছিল। বা সত্যবাবু তো মারা গেছেন, ওর ছোট ভাই নবকুমার ঝানু লোক। আমি ওকে একদম পছন্দ করি না। না, কারবারি প্রতিযোগিতার প্রশ্ন নয়, লোকটা খুব কুচুটে স্বভাবের। নিজের ছেলের সঙ্গে বনিবনা হয় না। ছেলে অনিল তাই চাকরি করছে, পোস্টমাস্টার হয়েছে। আচ্ছা সুন্দরবাবু, বটকৃষ্ণবাবু নামে এক ভদ্রলোক আপনার গদিতে কাজ করেন শুনলাম, তো তিনি নাকি পোস্টম্যান ছিলেন? সৌন্দর্যের মুখে সন্দিগ্ধ ভাব ফুটে উঠল। নিষ্পলক চোখে তাকিয়ে থাকার পর বললেন, আচ্ছা কর্নেল, আপনার এ সমস্ত কথাবার্তা বলতে আসার উদ্দেশ্যটা কি? আপনি কে? কর্নেল হেসে বললেন, কার্ডেই তো আমার পরিচয় লেখা রয়েছে, তবে বটকৃষ্ণবাবু আমাকে। সৌন্দর্যি ওর কথার উপরে বললেন, চিট করেছে? তা কিভাবে ওর পাল্লায় পড়লেন? আপনি যেভাবে ওর পাল্লায় পড়েছেন। তার মানে? আপনি কি বলতে চাইছেন? কর্নেল জ্যাকেটের ভেতরের পকেট থেকে ভাঁজ করা সেই শব্দছক আঁকা পুরনো কাগজটা বের করে খুললেন, বললেন, আচ্ছা আপনি একটু দেখুন তো এটা আপনি চিনতে পারেন কি না। সৌন্দর্যের মুখের ভাব মুহূর্তে বদলে গেল। প্রায় খেকিয়ে উঠলেন, আপনি কে বলুন তো? কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, আমার পরামর্শ সুন্দরজি, আপনি যেন এই ফাঁদে একদম পা দেবেন না। আপনার এই ঘরে সাজানো ভাস্কর্যগুলো দেখেই আমি বুঝতে পেরেছি আপনি প্রাচীন ভারতীয় শিল্প নিদর্শনের একজন সমজদার। কিন্তু আপনাকে আমার সাবধান করে দেওয়াটা কিন্তু উচিত। বটকৃষ্ণবাবু নির্বুদ্ধিতায় আপনার বিপদ ঘটতে পারে। তিনি আপনাকে লোভ দেখিয়ে চাকরি আদায় করেছেন। আমি বলছি না যে আপনি বেচারাকে বরখাস্ত করুন, শুধু বলছি আপনি ওনার কথায় চলবেন না। বলে কর্নেল দ্রুত ঘর থেকে বেরুলেন। সৌন্দর্যি রুষ্ট মুখে বসে রইলেন। জিপে আমি উঠে বললাম, কর্নেল, আপনি যেন মনে হলো সৌন্দর্যিকে হুমকি দিতে গিয়েছিলেন, তা ব্যাপারটা কি? কর্নেল আমার কথার উত্তর না দিয়ে রহমতকে বললেন, আচ্ছা রহমত, তুমি নবকুমার সাঁতরার বাড়িটা চেনো? রহমত বলল, স্যার ওর বাড়ি তো ওই নদীর ধারে বাঙালি বাজারের শেষ দিকে আছে, তো পাশে একটা খন্ডার আছে কর্নেল সাহেব, জমিদার বাবুদের কেল্লা বাড়ি, ওরাই বাঙালি ছিলেন। হ্যাঁ জানি। নবকুমার বাবুর বাড়ি পর্যন্ত কি জিপ যাবে? হ্যাঁ যাবে কর্নেল সাহেব। বাবুজি নয়া মাকান বানিয়েছেন ওই পুরানো মাকানের পাশে, তো পুরানা বাড়িতে ওর ছেলে থাকে, পোস্টমাস্টার অনিল বাবু। আচ্ছা রহমত, অনিল বাবুর ভাই নেই? হ্যাঁ আছে কর্নেল সাহেব, সুনীল বাবু বড় তো অনিল বাবু ছোট। ওর বেহেনদের শাদি ভি হয়ে গেছে। সুনীল বাবুর পিতাজির সঙ্গে কারবার দেখাশোনা করেন। প্রায় 20 মিনিট পর আলো আঁধারি পরিবেশে জনহীন নিঝুম একটা এলাকায় পৌঁছালাম। রহমত একটা সংকীর্ণ পিচের রাস্তায় জিপটা ঘোরালো। রাস্তার দুধারে ঘন গাছপালা এবং অসমতল মাটিতে পুরনো নতুন একটা করে বাড়ি জিপের আলোয় দেখা যাচ্ছিল। রাস্তার ধারে কিছু দূর অন্তর একটা করে কাঠের ল্যাম্পপোস্ট রয়েছে বটে, কিন্তু বাতিগুলো ম্লান এবং কোনো কোনো বাতি গাছের পাতার আড়ালে ঢাকা পড়েছে। এই সন্ধ্যা রাত্রে রাস্তাটা এমন জনহীন যে একা পায়ে হেঁটে গেলে গা ছমছম করতেই পারে। বৃষ্টি বন্ধ এবং বাতাস বইছে না, তাই গুমোট গরম। একখানে জিপ আবার ঘুরল এবং কিছুটা এগিয়ে থামল। রহমত জিপ থেকে নেমে বলল, এই বাড়ি কর্নেল সাহেব, আপনি একটু অপেক্ষা করুন, আমি খবর নিয়ে আসি। ডান দিকে একটা নতুন দোতলা বাড়ি, তবে পাটোয়ারিজির বাড়ির মতন ছিমছাম নয়। বাড়িটা সদ্য তৈরি হয়েছে মনে হচ্ছিল। একটু পরে কুকুরের হাঁক ডাক শোনা গেল। তারপর হেরে গলায় দোতলা থেকে কেউ বলে উঠল, কে? কি চাই? রহমত বলল, বাবুজি, কলকাতা থেকে কর্নেল সাহেব এসেছেন, আপনার সঙ্গে একটু দেখা করতে চান। কর্নেলের সঙ্গে আমি নামলাম জিপ থেকে। ভেতরে
থেকে এক ঝলক টর্চের আলো এসে আমাদের মুখে পড়ল। দেখলাম বন্ধ গেটের ভেতর একজন পায়জামা পাঞ্জাবি পরা ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন। কর্নেল বললেন, আমি নবকুমার বাবুর সঙ্গে একটু দেখা করতে চাই। বাবা তো নেই, দুদিন আগে কলকাতায় গেছেন। আজ অবশ্য ফেরার কথা ছিল, রাতের ট্রেনে ফিরতেও পারেন। তা আপনি কি সুনীলবাবু? হ্যাঁ, তো অনিল মানে আমার ভাই জানিয়ে গেছে জেঠিমা আমাদের পিছনে পুলিশ লাগিয়েছেন। দেখুন স্যার, আমরা জেঠিমার কোনো সাথে পাছে কিন্তু নেই। সুনীলবাবু, আমরা পুলিশ নই, অনিলবাবুকে বলেছি। অনিল একটা গবেট। সুনীলবাবু খাপ্পা মেজাজে আবার বললেন, ওর বোকামির জন্যই বাবা ওকে একদম পছন্দ করেন না। ঘরের শত্রু বিভীষণ। আজ আবার ভালো মানুষই করে বলতে এসেছিল জেঠিমা কলকাতা থেকে সিআইডি অফিসার পাঠিয়েছেন। কর্নেল বললেন, তা উনি বটকৃষ্ণবাবুর কথা কিছু বলেননি? সুনীলবাবু অ্যালসেশিয়ানটার সঙ্গে পাল্লা দিয়ে গর্জন করে বললেন, বটকেষ্টকে না গুলি করে মারা উচিত। একটা ঠক, জোচ্চোর, ধান্দাবাজ। ওই তো আমাদের বিরুদ্ধে জেঠিমার কান ভারী করতো, এখনো কলকাতায় গিয়ে সেটাই করছে। করুক না, ভেবেছে পাটোয়ারির গুন্ডারা ওর পিঠ বাঁচাবে। চামড়া খুলে নেব। হ্যাঁ, নিশ্চয়ই নেবেন। আচ্ছা সুনীলবাবু, জমিদার রায়বাবুদের সঙ্গে আপনাদের মামলার কি অবস্থা? সুনীলবাবু একটু যেন দমে গেলেন, ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, দেখুন স্যার, এ সমস্ত ব্যাপার যা বলার বাবাই বলবেন। তবে জেঠিমা যখন আপনাদের হেল্প নিয়েছে তখন জেঠিমার কাছেই জানতে পারতেন যে মামলার কি অবস্থা। প্লিজ আপনারা পরে খোঁজ নেবেন, বাবা ফিরে আসুন। এই সময় টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো। আমরা জিপে গিয়ে উঠলাম। কর্নেল রহমতকে বললেন, রহমত, এক কাজ করো তো, সোজা ফরেস্ট বাংলো চলো। এই ফরেস্ট বাংলোয় পৌঁছাবার ঠিক আগেই তুমুল বৃষ্টি নামল। জিপের সামনে কর্নেলের বাঁ দিকে এবং রহমতের ডান দিকে ঠাসবন্দি অবস্থায় বসার ফলে আমি তত ভিজলাম না, কিন্তু বৃষ্টি রোধী জ্যাকেট পরা সত্ত্বেও কর্নেল যথেষ্ট ভিজলেন। পর্দাটা ছেঁড়া, আটকাতে পারলেন না। ওর সাদা দাড়ি থেকে ঝর্ণা ঝরতে থাকলো। টুপিতে অবশ্য টাক বাঁচল। বাংলোয় আমাদের পৌঁছে দিয়ে রহমত চলে গেল জিপ নিয়ে। কৃপানাথ দৌড়ে এলো। কর্নেল তাকে কড়া কফির হুকুম দিলেন। সেই সময় কৃপানাথ পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ কর্নেলকে দিয়ে বলল, স্যার, এক বাঙালিবাবু কিছুক্ষণ আগে চিঠিটা কিন্তু দিয়ে গেলেন, বেশ চেনা চেনা মনে হচ্ছিল। তাকে থামিয়ে দিয়ে কর্নেল বললেন, জলদি কফি লাও কৃপানাথ। কৃপানাথ চলে গেলে চিঠিটা খুলে কর্নেল পড়লেন, তারপর নির্বিকার মুখে আমার হাতে দিয়ে বললেন, নাও জয়ন্ত, পড়ে দেখো কি লেখা আছে। মহামান্য কর্নেল নীলাদ্রি সরকার মহাশয় সমীপেষু। লেখা ছিল, যাহা ভাবিয়াছিলাম তাহাই ঘটিয়াছে। পুরানো বাজারে যখন আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয় তখন পাটোয়ারিজির গুন্ডারা আশেপাশেই ছিল। আপনার সহিত কথাবার্তা বলিলে তাহাদের সন্দেহ হইবে ভাবিয়া শীঘ্রই সরিয়া পড়ি। এই জন্যে ক্ষমা প্রার্থী। তবে বিশেষ ঘটনা, অদ্য বৈকালে কেল্লা বাড়ির একটি ধ্বংসস্তূপের নিচে চাপ চাপ রক্ত এবং একটি পামসু জুতো আবিষ্কার করিয়াছি। পামসু পাটি চিনিতে পারিয়াছি, উহা শ্রী নবকুমার সাঁতরার। আপনি অনুগ্রহপূর্বক তদন্ত করুন, সাঁতরা বাবুকে কে হত্যা করিয়াছে। আমি আড়ালে থাকিয়া এই রূপে আপনাকে সহযোগিতা করিব। প্রণাম জানিবেন, শ্রী বটকৃষ্ণ গুই। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতো গল্পটি এখানেই শেষ হলো। আবার নিয়ে আসবো কালকে এর পরবর্তী অধ্যায়। আপনারা সাথে থাকবেন। নমস্কার।